আর্জেন্টিনা ইমিগ্রেশনে যখন আমার পাসপোর্ট দিয়েছি, তারা ইমিগ্রেশনের কর্মকর্তা পাসপোর্ট হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে যে হাসিটা দিয়েছেন, আমার সারা জীবন মনে থাকবে। তারপরে পথে ঘাটে, গ্রামে, শহরে, বন্দরে যেখানেই গিয়েছি, যেখানেই বলেছি আমি বাংলাদেশি, সাথে সাথেই বুকে জড়িয়ে ধরেছে। যখন থেকে ফুটবলের ভক্ত, তখন থেকেই আর্জেন্টিনা নিয়ে একটা অন্যরকম একটা ধারণা যে এই দেশটাতে যদি যেতে পারতাম। ফুটবলের ভক্ত, কিন্তু ফুটবল খেলা দেখে হয়নি। বাপ চাচারা ভক্ত, তাই আমিও ভক্ত ছোটোবেলায়। যখন আর্জেন্টিনার মাটিতে পা রাখলাম, বারবারই দুইটা মানুষের নাম মুখে এসেছে। সেটা হচ্ছে প্রথমে ম্যারাডোনা, তারপরে হচ্ছে মেসি। এই মানুষগুলোকে আমাদের দেশের অনেক মানুষ পছন্দ করেন, তাদের ফুটবল পছন্দ করেন, আর সেই ফুটবলের দেশে গিয়েছি। আমার খুবই ভালো লেগেছে। আর তারাও তাদের কৃতি সন্তানকে কিভাবে ধারণ করেন সেটা দেখেছি। রাস্তার উপরে আঁকানো ম্যারাডোনার ছবি, তাদের হাতে, বুকে, পিঠে আঁকানো ম্যারাডোনার ছবি, দেয়ালে দেয়ালে আঁকানো ম্যারাডোনার ছবি, মেসির ছবি, বিশাল বিশাল ভবনের গায়ে আঁকিয়ে রাখা হয়েছে তাদের কিংবদন্তির ছবি। আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে তাদেরকে। আসলে তারা, ম্যারাডোনা যে মারা গেছেন, তিনি চলে গেছেন, কিন্তু তাদের মন থেকে হারিয়ে যেতে দেননি আর্জেন্টাইনরা। তাকে যেন তাদের চিত্রকর্মের মাঝে, বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আর যেটি তার শৈশবের, আর ম্যারাডোনা শৈশবে যে বাড়িতে বেড়ে উঠেছেন, যেখানে তিনি শৈশব কাটিয়েছেন, সেই বাড়িতে আমি গিয়েছি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যে রুমে তিনি ঘুমিয়েছেন, সেই রুমটা দেখেছি। কত হতদরিদ্র একটা পরিবার, সেই পরিবার থেকে তিনি কোন পর্যায়ে চলে গেছেন। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সম্রাটের রাজপ্রাসাদ দেখে আমি যতটা না খুশি হতাম, তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয়েছি ম্যারাডোনার এই কুঁড়েঘর দেখে। যে ম্যারাডোনা, তিনি ধন সম্পদে কতটা সম্পদশালী ছিলেন, তার চেয়েও বড় তিনি কতটা জনপ্রিয় ছিলেন। এই দুনিয়াতে যার সবচেয়ে বেশি সম্পদ আছেন, আমি মনে করি তার চেয়ে হাজার গুণ বেশি জনপ্রিয় ম্যারাডোনা। তার বাড়ি দেখেছি, তার শৈশবের ফুটবল খেলা যেখানে তিনি খেলতেন, যে ক্লাব, সেই ক্লাবের মাঠ দেখেছি। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। তার বাবা তাকে নিয়ে যেতেন আর কি ফুটবল মাঠে, তাকে ফুটবল কিনে দিয়েছিলেন, একটা কারখানায় কাজ করতেন। এই গল্পগুলোও কিন্তু সেখানে স্থানীয়রা বললেন। সেটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আর ম্যারাডোনা যেখানে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে ফিওরেতো। এই জায়গাটার অলি গলি সবখানেই তার গ্রাফিতি আঁকানো রয়েছে। যে কারো ভালো লাগবে সেখানে গেলে। ম্যারাডোনা যে ক্লাবে খেলেছেন, বোকা জুনিয়র্স, সেই ক্লাবেও গেছি। খুবই চমৎকার একটি স্টেডিয়ামটা ঘুরে দেখেছি। সেখানে ম্যারাডোনা যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটা দেখেছি। ড্রেসিং রুমে তার একটা চেয়ার, বসার জায়গা ছিল, সেই জায়গাটা দেখেছি। এবং ম্যারাডোনা যে বুট পরে খেলতেন, সেই বুটটা রাখা হয়েছে, তার জার্সিটা রাখা হয়েছে, সেগুলো দেখেছি। তার স্মৃতি বিজড়িত একটি ক্লাব বোকা জুনিয়র। এর পাশাপাশি ম্যারাডোনা যখন নিষিদ্ধ হন এই মাদকের কারণে খেলা থেকে, ঠিক সেই সময় তিনি একটি ক্লাবে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। আর্জেন্টিনার সেরা 5টি ফুটবল ক্লাবের মধ্যে অন্যতম রাসিং ক্লাব, সেই ক্লাবে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই ক্লাবও আমি ঘুরে দেখেছি। এর পাশাপাশি মেসির বাড়ি পর্যন্ত আমি চলে গেছি। রোজারিও শহর, আর্জেন্টিনার রাজধানী শহর থেকে আমরা বিমানে করে রোজারিও শহরে যাই। বাসেও যাওয়া যায়। বাসে গেলে 4 ঘন্টা লাগে, বিমানে গেলে 25 মিনিটের মতো সময় লাগে। শুধুমাত্র মেসির বাড়ি দেখার জন্যই গিয়েছি। আর এয়ারপোর্ট থেকে তার বাড়ির দূরত্ব 30 মিনিটের মতো লাগে আর কি। শহরটা বেশ বড় সড়ো একটি শহর, মানে আর্জেন্টিনার 2য় বৃহত্তম শহর রোজারিও, এটাই মনে হয় আমি দেখেছিলাম। তো এই শহরের শেষ প্রান্তের দিকে, মানে শহরের যে জৌলুসপূর্ণ যে এলাকা, উঁচু উঁচু বিল্ডিং যেসব জায়গায়, প্রাণকেন্দ্র, সেই সব জায়গা নয়। আপনার দেখে মনে হবে যে একটা উপশহর, গ্রামের দিকে চলে এলাম। সেই রকম একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন হচ্ছে মেসি। ছোট্ট একটি দোতলা বাড়ি। সেই বাড়িতে যাওয়ার আগে মেসি এখন যে অ্যাপার্টমেন্টে থাকেন, বা যখন তার জন্ম শহরে আসেন, রোজারিওতে যখন আসেন, এখানে এলে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেই অ্যাপার্টমেন্টের সামনেও আমি গিয়েছিলাম, কিন্তু ভিতরে যেতে দেওয়া হয়নি। এটি একটি
বলা হলো গলফ ক্লাব। এর ভিতরে বেশ কিছু প্রাইভেট অ্যাপার্টমেন্ট রয়েছে, শুধু মেসির অ্যাপার্টমেন্ট না, আরও ধনাঢ্য ব্যক্তিদের অ্যাপার্টমেন্ট সেখানে রয়েছে। সেখানে গেলে কোনো না কোনো মালিকের সাথে যেতে হবে, আর মেসির অ্যাপার্টমেন্টে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই গেট থেকে ফিরে এসেছি। আর সেখান থেকে রওনা দিয়ে আমরা মেসির সেই শৈশবের বাড়িতে যাই, যেখানে তার শৈশব কেটেছে। ছোট্ট একটা বাড়ি, দোতলা বাড়ি, বাড়িটি বন্ধ করা রয়েছে। তার চাচাতো ভাইয়েরা দেখাশোনা করে কালো রং করে রেখেছে। আশপাশের মানুষজন, তার সাথে যারা বড় হয়েছে এরকম কিছু মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা খুবই উচ্ছ্বসিত। তার চাচাতো ভাইয়ের হাতে পাশের বাড়ির একজন দুটি জার্সি, ওইখানকার যে স্থানীয় ক্লাব, যে ক্লাবে মেসি খেলেছেন, শৈশবে তিনি একটা গ্রান্ডুলি নামে একটা ক্লাবে ভর্তি হয়েছিলেন 5 বছর বয়সে। সেই ক্লাবেও আমি গিয়েছি, নিউ ওয়েলস ওল্ড বয়েজ মনে হয় এই ক্লাবের নাম। সেই ক্লাবে এই মেসি খেলেন। সেই ক্লাবের দুটি জার্সি তার চাচাতো ভাইয়ের হাতে, তার প্রতিবেশী, তার বাড়ির সামনের বাড়ি আর কি, তার কাছে মেসির কাছে পাঠিয়েছিল। মেসি আবার সেটাতে তার সাইন করে পাঠাইছে। সেটা তিনি বের করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, এই যে দেখো মেসি এটা সাইন করে দিয়েছে। আর বাড়িতে তেমন কিছু দেখার নেই, কারণ বাড়ির ভিতরে ঢোকা যায় না। আর বাইরের দিকে একটা তার গ্রাফিতি আঁকা রয়েছে মেসির। ওই জায়গায় তার স্মৃতি বিজড়িত বেশ কিছু জায়গা রয়েছে। তার স্কুল রয়েছে, তার স্কুলে আমি গিয়েছি। আর পুরো শহরটাতেই, বিশেষ করে মেসি যে জায়গায় বড় হয়েছেন, খেলার মাঠ, স্কুল, এই সব জায়গাতেই কিন্তু অনেক গ্রাফিতি। আমার খুবই ভালো লেগেছে। মেসির স্মৃতি সব জায়গায় রয়েছে। আর ফিরে আসার সময় রোজারিও শহরে মেসির বাবার একটা রেস্টুরেন্ট আছে, আমি আগেই শুনেছিলাম। তো আগেই ঠিক করেছিলাম যে মেসির বাবার রেস্টুরেন্টে আমি অবশ্যই একটা ঢু মেরে যাবো, অন্তত এক কাপ চা কফি যাই হোক একটা কিছু খেয়ে যাব। তারা তো চা খাইতে দেখি না, কফি খায় বেশি। তো যাই হোক, সেখানে গেলাম, কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, কিছু খাবার খেলাম, বেশ ভালো লেগেছে। এই রোজারিও শহরটা, মেসির বাড়ি, মেসির বাবার রেস্টুরেন্ট। আসলে আমরা বাংলাদেশিরা যে পাসপোর্ট নিয়ে ঘুরি, এই সবুজ পাসপোর্ট, এই পাসপোর্ট দেখে বিভিন্ন দেশের ইমিগ্রেশন যেভাবে তাকায়, একেবারেই নেতিবাচক দৃষ্টিতে নিজেকে ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়। তাকে এইভাবে কি এই দেশ থেকে সে দেশে পালিয়ে যাবে কি না, বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা করে, উল্টাপাল্টা জিজ্ঞাসাবাদ করে, আলাদা করে লাইন করে, এটা করে প্রতি মুহূর্তে এই পাসপোর্ট হাতে অপমানিত হয়েছি। এটা গা শোয়া হয়ে গেছে, প্রতি মুহূর্তেই দেখি। যদিও এরকম হতে কখনোই কারো ইচ্ছা করবে না, কিন্তু আর্জেন্টিনা ইমিগ্রেশনে যখন আমার পাসপোর্ট দিয়েছি, তারা ইমিগ্রেশনের কর্মকর্তা পাসপোর্ট হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে যে হাসিটা দিয়েছেন, আমার সারা জীবন মনে থাকবে। এরকম আন্তরিকতা কোথাও পাই না। অন্য দেশের ইমিগ্রেশনে আগে পাসপোর্টটা হাতে নিয়েই তাকায়, এটা চোর না বাটপার, এ কি পালায় যেতে আসছে, এ কি এই দেশ থেকে সেই দেশে যাবে, এ কি বেড়াতে এসে থেকে যাবে, এই চিন্তাগুলো করে এমন খারাপভাবে তাকায়, নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, অসহায় মনে হয়। যে প্রশ্ন করারও কথা না সেই প্রশ্নও করে। কিন্তু তারা আমাকে এই আমার যাওয়ার টিকিট আছে কিনা, এই করছে কিনা, সেই করছে কিনা, এই চেকগুলো না করে বলছে, হ্যাঁ তোমাদের সম্পর্কে তো আমরা জানি, আমাদের ফুটবলকে তোমরা খুব পছন্দ করো, আমরাও তোমাদেরকে ভালোবাসি, এই বলতে বলতে আমাদেরকে ছিল দিয়ে দিল। বেশি সময় নেয়নি, সময়টা লাগছিল শুধুমাত্র যে আমাদের ঢাকা থেকে আসছি সেটা সার্ভারে একটু খুঁজতে যেটুকু সময় নিয়েছে, আর গল্প করেছে আমাদের সঙ্গে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে বাংলাদেশি পাসপোর্ট দেখে প্রথম ইমপ্রেশন আর্জেন্টিনার সম্পর্কে, যে তারা আমাদেরকে কিভাবে দেখে। তারপরে পথে ঘাটে, গ্রামে, শহরে, বন্দরে যেখানেই গিয়েছি, যেখানেই বলেছি আমি বাংলাদেশি, সাথে সাথে বুকে জড়িয়ে ধরেছে। এবং তারা তো স্প্যানিশ ভাষায় কথা বলে, আমি বুঝি না, বা আমার ভাষাও তারা বোঝে না, অধিকাংশ তারা ইংরেজি বোঝে না। যখনই শোনে বাংলাদেশি, তখন ও মেসি, ম্যারাডোনা, ফুটবল বলে এইভাবে জড়িয়ে ধরে, খুবই আন্তরিক। এরকম আরেকটা উদাহরণ দিই, এই যে আমি যখন তাদের ইগুয়াজু শহরে গেছি, ইগুয়াজু শহরে একটা জায়গা আছে, যে জায়গা থেকে হচ্ছে 3টা দেশ একসাথে দেখা যায়, ব্রাজিল, এই আর্জেন্টিনা আর ওই প্যারাগুয়ে। তো সেই জায়গায় যাব, দূরত্ব বেশি নয়, হেঁটে গেলে হয়তো 15-20 মিনিট লাগবে। তো একটা দোকানে গিয়ে আমি যখন বললাম যে আমি ওই জায়গায় যাব, কিভাবে যাব বুঝতে পারছি না, উনি সাথে সাথে বলছে হোয়ার আর ইউ ফ্রম। আমি যখন বলছি যে বাংলাদেশি, কি উচ্ছ্বাস তার, যে তুমি বাংলাদেশ থেকে আসছো, আমরা বাংলাদেশকে খুব পছন্দ করি, তোমরা আমাদেরকে পছন্দ করো, আমাদের ফুটবলকে তোমরা খুব সাপোর্ট করো, আসো বসো, এই করে সে কিভাবে যাওয়া যায় অনেকক্ষণ ধরে বুঝাইলো। বোঝানোর পরে আমি যখন নিলয় যখন বললো যে আমরা তো উবার পাচ্ছি না, প্রথমে বললাম হেঁটে যাব। তো আমি ভাবলাম যে হেঁটে গেলে তো সময় লাগবে, গাও ঘেমে যাবে, গরম তখন। তো বললো তাহলে উবার ডাকো।
তো উবার যখন পাচ্ছিলাম না তখন বল দাঁড়াও, উনি একজন মহিলা ছিলেন, নারী, উনি তার গাড়িটা আমাদেরকে দিয়ে দিল। তার সাথে তার ছেলে ছিল, আমি ভাবছিলাম মনে হয় তিনি ড্রাইভার, তাকে বললো যে তাদেরকে ওই পয়েন্টে নামাই দিয়ে আসো। তো এই গাড়ি, হ্যাঁ, এই গাড়ি দিয়ে আমাদেরকে সেইখানে নামিয়ে দিয়ে আসলেন। এই বাইরে যখন পকেট কাটার জন্য বিভিন্ন দেশে বসে থাকে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে আমার, 2 টাকার জিনিস আমার কাছ থেকে 10 টাকা নিয়েছে অহরহ চোখ বন্ধ করে, এবং এটাই তাদের কৃতিত্ব মনে করে। সেই জায়গায় কেউ যে আপনার জন্য খরচ করবে, একটা দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এটা তারা করতে পারে, এবং 2 মিনিটের দেখায়। এটা কোনো আগের পরিচয় না, আমার সাথে পরিচয়, তাই তার গাড়িটা আমাকে দিয়ে দিল। হ্যাঁ, ইভেন বাংলাদেশকে, আমরা যে বাংলাদেশ থেকে গেছি এটা জানার পরে সেখানকার যে অন্যতম টপ 5 যে ফুটবল ক্লাব, রাসিং ক্লাব, টপ 5-এর মধ্যে এখন তারা মনে হয় 1 নম্বরে আছে। তাদের থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা যেন তাদের ক্লাবটা দেখতে যাই। তাদের কর্মকর্তারা সাথে থেকে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন পুরো ক্লাব। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সাথে প্রায় 1.5 ঘন্টার মতো মিটিং করেছে। আচ্ছা, আমরা যদি তোমাদের দেশে আমরা যদি একটা আউটলেট করি, আমাদের রাসিং ক্লাবের জার্সি বিক্রি করি, বিক্রি হবে? আমি তাদেরকে নিদারুণ সত্য কথাটাই বলেছি, দেখো বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা চেনে, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা চেনে, আসলে এই রাসিং ক্লাব, ইভেন বোকা জুনিয়র্স, এই সম্পর্কেও সাধারণ মানুষের ধারণা নেই। তোমরা দিয়ে দেখতে পারো, আস্তে আস্তে মানুষ চিনবে, কিন্তু এখনই গেলেই যে মানুষ চিনবে, তোমাদের জার্সি কিনবে, এরকমটি না হওয়ার সম্ভাবনাই বেশি।